নমস্কার, আমি শাশ্বত মিত্র। মার্কেট আপনারা দেখছেন এই সপ্তাহটা মার্কেটের জন্য খুবই গুরুত্বপূর্ণ। 18ই সেপ্টেম্বর আপনারা জানেন যে আমাদের এখানে রাতে মানে আমরা 19শে সেপ্টেম্বর তার এফেক্টটা দেখব, ফেডের মিটিং আছে। এখন এই ফেড মিটিংটা ইম্পর্ট্যান্ট এই কারণে নানা রকম ভাবনা বাজারে চলছে, এটা আপনাকে বুঝতে হবে। দেখুন, মার্কেট যতটা আপনি দেখেন ওপর নিচ, তার বেশিরভাগটাই হচ্ছে মনস্তাত্ত্বিক। মানে আপনি কি ভাবছেন, সেন্টিমেন্ট কি জায়গায় আছে, তারপর মার্কেট ওপর নিচ করে। সেই জন্যে আপনারা বারবার বলেছি, আবার বলছি, দেখবেন একটা ঘটনা ঘটার অনেক আগে মার্কেট তার ভ্যালুয়েশনটা তৈরি করে নেয়। আমরা তার ওপর মানে ইকোনমি ভালো হওয়ার আগেই মার্কেট ভালো হয়, ইকোনমি খারাপ হওয়ার আগেই মার্কেট পড়তে থাকে। যখন অ্যাকচুয়াল রেজাল্ট আসে তখন অলরেডি মার্কেট দামটাকে করে নেয়, এটাই মার্কেটের স্বাভাবিক নিয়ম। তো সেই হিসাবে 18 তারিখ খুবই ইম্পর্টেন্ট, কারণ দেখুন এতদিন ধরে প্রায় 2 বছরের ওপর একটা রেটটা, ইন্টারেস্ট রেটটা খুব আপ ছিল আমেরিকায়। তা আমেরিকান ইকোনমি যদি আপনি দেখেন, মানে যাদের সামান্যতম একটু মানে জাস্ট এমনি দেখা, আপনাদের মতো আমি সাধারণভাবে বলছি, ইকোনমিটা কমপ্লিটলি মূলত ক্রেডিট নির্ভর। আমাদের যে মানসিকতা তার সঙ্গে আমেরিকার মানসিকতার একটা পার্থক্য আছে। আমাদের মানসিকতা হচ্ছে আমরা আগে সেভ করি, তারপর খরচা করি, কিছু পয়সা রাখি ছেলে মেয়ে এসবের জন্য রেখে, তারপরে নিজেদের এক্সপেন্সটা তৈরি করি। ওদের ইকোনমিটাই ক্রেডিট নির্ভর। মানে আপনার যখনই ওরা একটা 20-22 বছর একটা চাকরি পায়, তখন আগে ভেবে নেয় 60 বছর অবধি কত টাকা রোজগার করতে পারবে। সেই রোজগারের যত টাকা পারবে তার একটা হিসেব মতো তার একটা লোন নেয়, সেই লোন নিয়ে সমস্ত গাড়ি বাড়ি করে এবং সারা জীবন ধরে সেই লোনটাই শোধ করতে থাকে। তো এটা ক্রেডিট বেসড ইকোনমি। সেই জন্য ক্রেডিট বেসড ইকোনমির ক্ষেত্রে কি হয়, যত আপনি ইন্টারেস্ট রেট বেশি হবে তত যারা লোন নিচ্ছে তাদের প্রবলেম হবে, ফলে আপনার ক্রয় ক্ষমতা কমে যাবে, কারণ আপনার লোনেতে বেশি টাকা চলে যাবে। আর ক্রয় ক্ষমতা চলে গেলে আপনার যে কোম্পানিগুলো, আমেরিকা তো ক্রয় ক্ষমতার জন্যই তো আমেরিকা বিখ্যাত, কারণ হচ্ছে যে সবচেয়ে বেশি তারা খরচা করে। পার ক্যাপিটা ইনকাম এবং পার ক্যাপিটা এক্সপেন্সেস দুটোই হায়েস্ট আমেরিকায়। তো এই হিসাবে যদি আপনার ক্রয় ক্ষমতা কমে যায়, তাহলে ওখানকার ইন্ডাস্ট্রিগুলো আস্তে আস্তে লোক ছাঁটা এইসব ঘটনা ঘটবে এবং আস্তে আস্তে ইকোনমিটা মন্দার দিকে যেতে পারে। এখন এতদিন ধরে রয়েছে, এখন ফেড বলছে যে মোটামুটি ইনফ্লেশন আমাদের আওতার মধ্যে চলে এসছে, 3%-এর নিচে আছে, কদিনের মধ্যে 2%ও এসে যাবে, আমরা আস্তে আস্তে ইন্টারেস্ট রেট কাট করব। কিন্তু কাট কতটা করবেন, এইখানেই ট্রিকটা রয়েছে। ট্রিকটা হচ্ছে, কেউ কেউ বলছে যে টানা 3টে কাট হবে, কেউ বলছে টানা 5টা কাট হবে, কেউ বলছে প্রথম কাটটা 25 BPS হলে ভালো, কেউ বলছে 50 BPS হলে ভালো। ওদের আবার সব কিছুতেই পোল হয়, প্রতিটা লোকই তার ওপিনিয়ন দেয়। আমাদের দেশের মতো নয়, আলাদা। যেন ওখানে মা বাবার সঙ্গে দেখা করতে গেলেও অ্যাপয়েন্টমেন্ট নিতে হয় একটা বয়সের পরে। বাবা মার সঙ্গে আপনি দেখা করতে যাবেন, তার জন্য আপনার ইউ নিড অ্যান অ্যাপয়েন্টমেন্ট। আমাদের মতো জয়েন্ট ফ্যামিলি একসঙ্গে বাবা মাকে থাকা এরম ব্যাপার নয়। তো সেই জন্য ওদের সিস্টেমে ওদের ভাবনা চিন্তাটা কীরমভাবে আসছে আপনাকে ভাবনা চিন্তা বুঝতে হবে, সেই অনুসারে আমাদের মার্কেটে ট্রেডটা হবে। ভাবনা চিন্তাটা এরমভাবে আসছে যে যারা বলছে 25 BPS কাট, তারা বলছে 25 BPS কাটই যথেষ্ট। কারণ যদি 25 BPS-এর ওপর মার্কেট কাট হয়, তাহলে মার্কেট ভাববে ফেড ভয় পাচ্ছে, ইকোনমি হয়তো খারাপ হতে পারে, মন্দা আসতে পারে। সেই জন্যে প্রথমবারই 50 BPS কাট করেছে। আবার যারা 50 BPS কাট চাইছে, তারা বলছে এতদিন ধরে হাই ইন্টারেস্ট রেট ছিল, মানুষ অলরেডি সাফার করেছে, তা প্রথম কাটটা বড় হোক, তারপরে আস্তে আস্তে ছোট হোক। তাহলে 25 BPS যদি কাট হয়, তাতেও কিছু লোক অখুশি হবে। আবার 50 BPS কাট হলে ভালো হয়েও কিছু লোক ভয় পাবে যে তাহলে কি সত্যি করে ইকোনমি মন্দার দিকে যাচ্ছে, যার জন্য ফেড এত বড় কাট করলো। তো এটা একটা দোলাচলে রয়েছে। এই দোলাচলের সবথেকে বড় ট্রিকটা রয়েছে পাওয়েল সাহেব, যিনি ওখানকার ফেডের চেয়ারম্যান, তার বক্তৃতায়। এখন এই বক্তৃতায় যদি তিনি বলেন হ্যাঁ
সব কিছু ঠিক আছে, ইনফ্লেশন আন্ডার কন্ট্রোল, আমার যখনই আবার মনে পড়বে যে আমি আবার কাট করে দেবো, মন্দার কোনো চিন্তা নেই, তাহলে মার্কেট কিন্তু জুম করে যাবে, মানে এখান থেকে আরও 2-4% মার্কেট ওপরে যেতে পারে। কিন্তু যদি পায়েল সাহেব উল্টোটা বলে, যদি বলে যে না একটা আমার একটু টেনশান আছে, যদি এইটুকু যদি শুধু বলে যে গ্রোথের গতিটা স্লথ হতে পারে, গ্রোথ স্লথ হতে পারে যে অবস্থায় মার্কেট আছে, তাহলেও কিন্তু সেটা নট গুড ফর দ্য মার্কেট, মার্কেট সেটাকে ভালোভাবে নেবে বলে আমি মনে করি না। সুতরাং আমাদের কি কর্তব্য, 18 তারিখ অবধি মার্কেট খুব একটা বেশি খারাপ হবে না, তার মধ্যে আপনার যে যে শেয়ারগুলো যেগুলো আপনি লং টার্ম ভাবছেন না, শর্ট টার্মের জন্য নেয়া, ফর দ্য টাইম বিইংয়ের জন্য নেয়া, কিছু পয়সা লাভের জন্য নেয়া, সেগুলো যদি লাভ থাকে তার কিছুটা আপনি বেচতে পারেন। মানে যেটুকু লস আপনি ভেবে নিলেন, ধরুন আপনি একটা সুইং ট্রেডের জন্য কোনো শেয়ার 500 নিয়েছেন, দেখা গেল তাতে আপনার 5% লাভ কালকে আছে, তো আপনি ভাবলেন 500 5%, আমি 400 বেচে দিই, 100 যদি পড়েও যায় তাহলেও আমি যদি দামের দাম বা তার একটু নিচেও কাটি আমার কিছু লাভ থেকে যাবে। এইভাবে ভাবনাটা ভাবতে হবে, কারণ আপনিও জানেন না, আমিও জানি না অ্যাকচুয়ালি বৃহস্পতিবার কী ঘটবে এবং মার্কেট সেটাতে কী রিয়াকশান দেবে। সবচেয়ে বড় কথা কি, মার্কেটের লেগ স্পেস খুব কম, মানে মার্কেট সস্তা দামে নেই। তার মানে এই নয় যে মার্কেট আরও ছুটতে পারে না, মার্কেট যে কোনো দামেই ছুটতে পারে। যেমন 100 RSI হলে কি ওখান থেকেই পড়বে? 100 RSI থেকেই 4-5 দিন থাকতে পারে না? যারা টেকনিক্যাল জানেন তারা বোঝেন যে হ্যাঁ থাকতে পারে। সেরকম মার্কেট সস্তা নয় বলেই যে মার্কেট চলবে না এটা নয়, কিন্তু এই মার্কেটটা সস্তা নয়, এটা আপনাকে বুঝতে হবে। মার্কেট ফেয়ারলি ভ্যালুড মার্কেট। আপনি বলতে পারবেন না যে মার্কেট খুব এক্সপেন্সিভ হয়ে গেছে, সেটাও বলতে পারবেন না, আবার এটাও বলতে পারবেন না মার্কেট সস্তা। মার্কেট সস্তা হলে কি হয়, আপনার কাছে ঠিক আছে 2 টাকা পড়ে গেলেও ঠিক আছে। এখন একটা 50p বা 40p শেয়ার নিয়ে কিছু পড়ে গেলে তো আপনি বলতে পারবেন না যে ঠিক আছে দাম মোটামুটি ঠিক আছে। আমরা যখন ধরুন 23 সালের মাঝে যখন মিড ক্যাপগুলো রেকমেন্ড করছিলাম, তো পি কত ছিল? 6, 7, IRFC 6-এর পি, ইরকন 8-এর পি। প্রথম যখন আপনাদের PFC REC বলেছি 2-3-এর পি। তো সেখানে আপনি জানেন যে কি খারাপ আর হবে। আমি রোজগার করি 50 টাকা, দাম আছে 111 টাকা, এর থেকে আর কি দাম হবে? পড়বে আর 5-10% পড়লে হবে, ঠিক আছে, কিন্তু বাড়লে অনেকটা বাড়ার জায়গা আছে। কিন্তু একটা 30-40p বা 70p 80p এখন বেশিরভাগ স্টক যে ভ্যালুয়েশানে রান করছে তাতে সেই জায়গা নেই। তাকে কি করতে হবে? আপনাকে দেখতে হবে পরে রেজাল্টটা কেমন হচ্ছে। রেজাল্টটা ভালো হলে তার যদি ইনকাম বাড়ে তখন তার পি কমবে, তখন আবার সে একটু সস্তা হলো হয়তো। কিন্তু সেগুলো সব কিছু কিন্তুর ওপর নির্ভর করছে যে রেজাল্টটা কেমন হলো, ভালো হলো কি না, কতটা ঠিক আছে, ফরওয়ার্ড ট্রেডিং মার্কেটে কতটা তার ভালো হতে পারে, এই সব। সুতরাং আপনাকে এই জায়গাটা একটু সতর্ক থাকতে হবে। সতর্কতা মানে আপনার লং টার্মের জন্য যা নেওয়া আছে, যারা লং টার্ম ইনভেস্টার তাদের জন্য কিছু বলার নেই, কিন্তু শর্ট টার্ম ইনভেস্টার যারা এবং যারা একটা সুইং ট্রেডিংয়ের জন্য কাজ করছেন তারা কিছুটা প্রফিট বুক করতে পারেন বা খুব স্ট্রিক্ট স্টপ লস রাখতে পারেন। আপনার উল্টো দিক থেকে সম্ভাবনা তো আছে, পাওয়েল সাহেব সব ভালো বলল, তাহলে তো মার্কেট জুম আউট করবে, সেখানে তো আপনার প্রফিটটা অনেকটা বেড়ে যেতে পারে। কিন্তু আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি অলওয়েজ যে সেফটি ফার্স্ট। আমি সবসময় মনে করি যে আমার ক্যাপিটাল প্রোটেকশন থাকাটা দরকার। তো তার জন্য আপনি আরেকটা জিনিসও করতে পারেন, যারা ফিউচার নিয়েছেন তারা একটা হেজ রাখতে পারেন, যাতে লসটা যদিও কোনো কারণে মার্কেট উল্টো দিকে যায় সেখানে যাতে আপনার হেজটা আপনাকে কিছুটা সেভ করতে পারে। জাস্ট এখানে এইটুকু আপনার প্রয়োজন। ইন্ডিভিজুয়াল স্টক এই 3-4 দিনে আলোচনা করে কোনো লাভ নেই, কারণ সেক্টর ওয়াইজ কিছু সেক্টরে ভালো হয়েছে, যেরকম ধরুন চাল টালের ওপর কিছু নিষেধাজ্ঞা উঠেছে, বাইরে আবার চাল রপ্তানি করতে পারবে, এসব ঘটনা ঘটছে। তবে সেইগুলো সব আমরা ভাববো আফটার থার্সডে।
আগে এইটা হয়ে যাক, এটা মেন ইভেন্ট শুধু আমাদের জন্য না, সারা ভারতবর্ষ নয়, সারা পৃথিবীর জন্য এটা মেন ইভেন্ট। প্লাস হচ্ছে এরপরে আছে আমেরিকান মানে রাষ্ট্রপতির ইলেকশন, প্রেসিডেন্সিয়াল ইলেকশন, সেটাও একটা বড় ইভেন্ট। কারা আসছে, ট্রাম্প এলে মার্কেট হয়তো একটু জুম করবে, ডেমোক্র্যাটরা এলে হয়তো মার্কেট একটু থেতাতে পারে। এইসব অনেক ঘটনা প্রভাব রয়েছে এবং বিশ্ব পরিস্থিতি তো আপনি জানেনই একই রকম চলছে, যদিও সেটাকে যেহেতু মার্কেট একই জিনিসকে বারবার পাত্তা দেয় না, তাই এটাকেও পাত্তা দিচ্ছে না। কিন্তু মেইন হচ্ছে ফেড। তো ফেডের রেজাল্টের ওপর আমার কমপ্লিটলি আমাদের ফোকাসটা থাকবে এবং নেক্সট কদিন ওটার ওপরই মার্কেট নির্ভর করবে, মার্কেট কোন দিকে যায়। তাই আপনাদের যদি কোনো শর্ট টার্ম পজিশান থাকে, আমি বলবো যে আপনারা একটা স্ট্রিক্ট স্টপ লস ইউজ করুন বা কিছুটা প্রফিট বুক করতে পারেন যদি মনে করেন, বা একটা হেজ করে রাখতে পারেন যাতে আপনাদের লসটা অন্তত না হয়। প্রফিট যদি আরও বেশি হয়, সব কিছু ভালো বললো, মার্কেট বেড়ে গেল, ভেরি গুড। তবে কয়েকটা লেভেল দিয়ে দিচ্ছি, লেভেলগুলো একটু মনে রাখুন। নিফটির ক্ষেত্রে ইমিডিয়েটলি 25,200 যতক্ষণ না ভাঙছে, আপাতত শর্ট টার্মে ভয় পাওয়ার কিছু নেই। 25,200 প্রথম সাপোর্ট এবং 25,000 যদি ভেঙে যায়, সেক্ষেত্রে মার্কেট নিউট্রাল হয়ে গেল, মানে এই পজিটিভনেসটা থাকলো না। 24,800 নিচে গেলে মার্কেট নেগেটিভ হবে। 24,800 নিচে ট্রেড করলে তবে মানে আপনার কাছে অনেকটা স্পেস আছে, 2-2.5% নিফটি জায়গা আছে। আবার এই দিকে 25,400 ওপরে আজকেও মনে হয় ক্লোজটা দেয়নি। 25,400 ওপরে নিফটি যদি পরপর কনজিকিউটিভলি দুদিন ক্লোজ করে, সেক্ষেত্রে আমরা হয়তো আর একটু মুভ 25,600 অবধি দেখতে পাবো। এবং 25,650-এর ওপরে গেলে আমরা 27,000-এর জন্য হয়তো চিন্তাভাবনা করতে পারি। তো লেটস সি কি দেখা যাক কি হয়। আপনারা ভালো থাকবেন। আমার ভিডিওটা ভালো লাগলে একটু লাইক, শেয়ার এবং যারা প্রথমবার দেখছেন কাইন্ডলি সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটাকে ক্লিক করে দেবেন, যাতে আমি ভিডিও করলেই সঙ্গে সঙ্গে নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যায়। এবং আমার গ্রুপের সঙ্গে শেয়ারবাজ গ্রুপ, তার সঙ্গে টেলিগ্রাম গ্রুপ, তার সঙ্গে যুক্ত থাকবেন। থ্যাংক ইউ।